দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট ইউথে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আমরা নির্বাচন করেছি। কারণ একটা শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে, প্রথম মায়ের কাছে বা পরিবারের কাছে সব থেকে বড় যে প্রশ্নটা আসে যে এই নবজাতক শিশুর যত্ন আমরা কি করে সঠিকভাবে নিতে পারি, যাতে একটি শিশু সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম ৩ মাসের যে সময়সীমা, সেই সময়টার যত্ন। কারণ এই সময়টা আপনি অনভ্যস্ত আপনার শিশুকে সামলাতে। নতুন সদ্যজাত যে শিশু, তার পরিচর্যা বা তার যত্ন এই সময়টা কিভাবে করবেন, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা ডাক্তারবাবুর কাছে প্রশ্ন করব, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নবজাতক শিশুকে কতবার দুধ খাওয়াতে পারবেন, কতদিন পর থেকে তেল মাখাবেন, স্নান করানোর নিয়ম, কাঁচা নাভির যত্ন কিভাবে নেবেন, শিশু কাঁদলে কি করবেন, ঢেকুর না উঠলে কি করবেন, জামা কাপড় পরানোর কিছু পরামর্শ, এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে টিকাকরণ। টিকাকরণের, সদ্যজাত শিশু টিকাকরণের নিয়মাবলী, এগুলো সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু যথেষ্ট সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আসুন শুরুতেই আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট ডক্টর সুমন পোদ্দার। স্যারকে আমরা আমাদের এই পর্বে স্বাগত জানাবো। তার আগে আপনাদের বলি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনি যথেষ্ট উপকৃত হবেন। আপনাদের যাবতীয় সব প্রশ্নের উত্তর আজকের আলোচনায় পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ডাক্তারবাবু, আপনাকে হেলথ ইম্প্যাক্ট ইউথে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার। আমি ডক্টর সুমন পোদ্দার। এই মুহূর্তে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কলকাতা তাতে কর্মরত। এছাড়া আমার নিজস্ব যে চেম্বার, সেখানে আমার প্র্যাকটিস। হাসপাতালটা আমার চ্যারিটি, চেম্বার আমার প্র্যাকটিস। প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা বেছে নিয়েছি আজকে আলোচনার জন্য, সেটা নিয়ে আপনাকে বলি যে একজন সদ্যজাত শিশু বা নবজাতক একটা নতুন চ্যালেঞ্জ। একজন সদ্যজাত যখন ভূমিষ্ঠ হয়েছে, অনেকেই জানেন না বা বাবা মায়েরা জানেন না বা পরিবারের লোকজন হয়তো প্রথমে একটু দ্বিধাগ্রস্ত থাকেন যে কিভাবে তার যত্ন নেওয়া হবে। সেই যত্নের জন্য আমরা মূল্যবান 10টি পরামর্শ আজকে আপনার কাছ থেকে শুনতে চাইবো। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে টিকাকরণ যে পদ্ধতি রয়েছে, সেটা দিয়ে আমরা শুরু করি, তারপরে একে একে আরো বিস্তারিত আমরা আলোচনা। নিউবর্নের টিকাকরণ কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়ে যায় গর্ভস্থ অবস্থায়। তো শুনতে অবাক লাগছে কি, গর্ভস্থ অবস্থায় কি করে টিকাকরণ হলো? অ্যাকচুয়ালি মায়ের যখন প্রেগন্যান্সি স্টেজ, তখনই কিন্তু মাকে কিছু টিকাকরণ করা হয়, যেটা মাকে শুধু নয়, গর্ভস্থ শিশুকেও জন্মের পরেও কিছুটা প্রোটেকশন দেয়। তার পরবর্তী যখন শিশুটি ভূমিষ্ঠ হলো, প্রথম 24 ঘন্টার মধ্যে বলা হয় এটাকে জিরো ডোজ। সেই সময়টাতে একটা ওরাল পোলিও ভ্যাকসিন পড়বে মুখে খাওয়ার, একটা হেপাটাইটিস বি পড়বে, যেটাকে জিরো ডোজ আমরা বলবো, আর অবশ্যই অবশ্যই বাঁ হাতে একটা বিসিজি টিকাকরণ হবে। এটা জন্মের সময়কার টিকা। এর পরবর্তী 1.5 মাসে গিয়ে পরবর্তী যে অন্যান্য টিকাগুলো সেগুলো শুরু হয়, যেমন ডিপিটি মানে ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস, হেপাটাইটিস বি, আইপিভি দ্যাট ইজ ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। তো এরকম ধরনের বিভিন্ন কতগুলো ভ্যাকসিন, তার সাথে মুখে খাওয়ার জন্য রোটাভাইরাল ভ্যাকসিন। তো এগুলো কিন্তু পরে, এবার প্রাইভেটে আর গভর্নমেন্টে, মানে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অ্যান্ড ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর যে শিডিউল, এই দুটো একটু একটু আলাদা। কিন্তু যে দিকে যেমনই যাক না কেন, যে যার সামর্থ্য মতো টিকাটি দেওয়া অত্যন্ত জরুরি এবং সময় মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। যদি শিশুটি যদি আদারওয়াইজ হেলদি থাকে, প্রিটার্ম হলেও যদি সে আদারওয়াইজ হেলদি থাকে, তাহলে টিকাকরণে কোনো বাধা নেই। 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস নির্দিষ্ট সময় সময় সরকারি বা বেসরকারি ঠিক ঠিক মতো যদি টিকাগুলো নেওয়া হয়, এবং সেক্ষেত্রে ডাক্তারবাবুরাই বলে দেবেন বা স্বাস্থ্যকেন্দ্র থেকেই বলে দেওয়া হবে পরবর্তী কবে কবে আসতে হবে, তাহলে কিন্তু শিশুটি বহু খারাপ অসুখের থেকে, বহু ইনফেকশাস ডিজিজ থেকে সে কিন্তু রক্ষা পাবে। এরপরে আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন দর্শকরাও করে থাকেন, যে মাতৃদুগ্ধ বা স্তন্যপান করানোর যে নিয়মটা, সেটা কিভাবে তারা বুঝবে যে কতবার তাকে দুধ খাওয়ানো উচিত, কিংবা কতটা প্রয়োজন হচ্ছে, প্রত্যেকটা শিশুর সমান পরিমাণ প্রয়োজন হয় না, তার প্রয়োজনীয়তা কতটা, বা কিভাবে কতক্ষণ সময় অন্তর খাওয়ানো উচিত, কতটা পরিমাণ সে স্তন্যপান করবে, এই বিষয়ে যদি আপনি একটু ধারণা দিয়ে দেন। দেখুন, মায়ের দুধের থেকে ভালো আর কিছু কিন্তু শিশুটির জন্য নেই। একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, জন্মের প্রথমেই যে প্রথম 2-3 দিন যে একটা বিশেষ ধরনের দুধটা বেরোয়, যেটাকে কোলেস্ট্রাম বলে, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। অনেকে বলেন এটাকে ফেলে দিও,
অনেক মান্ধাতার আমলে ধ্যান ধারণা আছে এটাকে ফেলে দিতে হবে, এটা দিলে শিশুর ক্ষতি হবে, এটা কিন্তু একদম ভুল কথা। কোলোস্ট্রাম অত্যন্ত জরুরি। এটা কিন্তু যে মুহূর্তে বাচ্চাটি জন্মালো, বাইরের জগতের সাথে সে লড়াই করতে শুরু করলো ইনফেকশনের সাথে, সেই মুহূর্তে কোলোস্ট্রাম তাকে একদিকে যেমন পুষ্টি যোগাচ্ছে, অন্যদিকে সেরকম তাকে ইমিউনিটিও কিন্তু যোগাচ্ছে। তারপরে আসি ব্রেস্ট মিল্ক। এবার অনেক সময় হয় নতুন মা, তাদের নানা রকম টেনশন, হয়তো বা তার সিজারিয়ান সেকশন হয়েছে তার জন্য ব্যথা, নানা কারণে অনেক সময় দেখা যায় প্রথম প্রথম হয়তো তার দুধ আসছে না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বাড়ির লোকেদের যে সাপোর্ট সেটা ভীষণভাবে জরুরি। মাকে যত কমফোর্টেবল রাখা যাবে, বাচ্চা যত দুধ টানবে, দুধ তত বাড়বে। তাই অযথা চিন্তা করে যদি আমরা বাইরের দুধের দিকে চলে যাই, হ্যাঁ অবশ্যই বাচ্চাকে আমরা না খাইয়ে রাখবো না, কিন্তু যদি আমরা বাইরের দুধটাকেই শর্টকাট ধরে নিই, বাচ্চা কাঁদছে আর বাইরের দুধ গুলে আমরা খাইয়ে দিচ্ছি, কোটো দুধ তুলে খাইয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মায়ের দুধ কিন্তু কখনোই অ্যাডিকুয়েট আর আসবে না। তাই সবসময় প্রায়োরিটি থাকবে বাচ্চাকে জন্মের পরে যত তাড়াতাড়ি সম্ভব, যে মুহূর্তে মা একটু ফিট হয়েছে তত তাড়াতাড়ি সম্ভব মায়ের সাথে একসাথে রাখা। তাই বলা হয় নর্মাল ডেলিভারির ক্ষেত্রে মা যদি স্টেবল থাকে ৮ ঘন্টার মধ্যে মায়ের দুধ পান করানো শুরু করা। আর যদি সিজারিয়ান সেকশন হয় তাহলে অন্তত ২ থেকে ৩ ঘন্টার ভেতরে মা একটু যেই তার অজ্ঞান হওয়ার যে ওষুধের এফেক্ট সেগুলো যে কাটতে শুরু করে দেয়, মা একটু স্টেডি হলে ২-৩ ঘন্টার মধ্যেই মায়ের দুধ খাওয়ানো শুরু করা যেতে পারে। এর পরবর্তী থাকে যে কতটা খাবে, কিভাবে খাবে। কতটা খাবে এটা জানার মায়ের কোনো প্রয়োজনই নেই। কারণ বাচ্চা যদি একবার দুধ টেনে ঠিকঠাক মতো যদি খায়, তাহলে ২ থেকে ৩ ঘন্টা যদি বাচ্চা শান্ত থাকে, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় বাচ্চার খাওয়া ঠিক হচ্ছে। অন্যদিকে যদি সারাদিনে ৮ বার, ৬ থেকে ৮ বার পরিমাণ মতো পেচ্ছাপ হয়, তাহলে ধরে নিতে হবে বাচ্চাটির দুধ খাওয়ানো ঠিক আছে। একটা খুব কমন সমস্যা মায়েরা ফেস করেন, সদ্যজাত শিশু যখনই সে দুধ টানা শুরু করলো, মায়ের দুধ মুখে নিয়ে সে ঘুমিয়ে পড়লো। এটা কিন্তু খুব কমন। যদি হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাটির কানের কাছে স্টিমুলেট করে অথবা পায়ের তলায় ট্যাপিং করে, মানে টোকা দিয়ে বাচ্চাটিকে একটু জাগিয়ে, তখন আবার তাকে, যদি তার খিদে থাকে সে তাহলে দুধ টানা শুরু করবে, যদি তার খিদে না থাকে তাহলে সে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়বে। যেরকম এক্ষুনি বললাম, যদি ঠিকঠাক খাওয়া হয় ২ থেকে ৩ ঘন্টা সে শান্ত থাকার কথা। কতক্ষণ বাদে খাওয়াবে এটা আমরা কেউ বাইরে থেকে ডিসাইড করব না। বাচ্চা তার সুবিধা মতো ঠিক খেয়ে নেবে। তার মানে ডিমান্ড ফিডিং। প্রিটার্ম বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে প্রত্যেক ২ ঘন্টা অন্তর খাওয়াও। অবশ্যই নির্দিষ্ট বয়স, মানে জেস্টেশনাল এজ এবং নির্দিষ্ট ওজনের ওপরে হলে তবেই সেটা সম্ভব, নাহলে তাদের মুখে সাক করার ক্ষমতা কম থাকে, তখন তাদের স্পুন ফিড করতে হয়, সেটা আলাদা ইস্যু। আমি কমন যেটা অধিকাংশ বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটাই বলছি। সেক্ষেত্রে ডিমান্ড ফিডিং, বাচ্চা খাওয়ার জন্য যখন কাঁদবে তখন বাচ্চাকে খেতে দিতে হবে। তাহলে কি মা সারা রাত জেগে বসে থাকবে? না, তা নয়। এই সময়টা আবারও প্রশ্ন আসে বাড়ির লোকের কতটা সাপোর্ট, সেটা খুব জরুরি। বাচ্চা যখন ঘুমোবে মাকেও তখন ঘুমাতে হবে বা রেস্ট নিতে হবে। বাচ্চা যখন জাগবে মাও জাগবে, বাচ্চা ঘুমোবে মাও রেস্ট নেবে। সেভাবে যদি রাখা যায় তাহলে কিন্তু বাচ্চার সাথে মায়ের বন্ডিংটাও খুব ভালো হয়। এবং এই বন্ডিং এর সূত্রপাত মনে রাখতে হবে যখন গর্ভস্থ অবস্থায় শিশুটি আছে তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। বাচ্চাটি যখন নড়াচড়া করছে, মা যখন ফিল করছে, তখন থেকেই কিন্তু একটা আত্মিক যোগাযোগ কিন্তু শুরু হয়ে যায়। তারপর যখন ভূমিষ্ঠ হচ্ছে, মাকে যত তাড়াতাড়ি বাচ্চার সাথে একসাথে রাখা যাবে, মায়ের গন্ধ, মায়ের হার্ট রেট, যেটা হার্টবিট, এবং মায়ের যে কথা বলার যে আওয়াজ, তার যে নির্দিষ্ট যে ছন্দ, এই সবগুলোই কিন্তু বাচ্চাকে কিন্তু স্টিমুলেট করে। তাই যত তাড়াতাড়ি মায়ের সাথে বাচ্চাকে রাখা যাবে তত তাড়াতাড়ি কিন্তু মায়ের সাথে বাচ্চার বন্ডিংটা ভালো হবে, এবং মায়ের দুধ খাওয়ানোর যে প্র্যাকটিস সেটা আরো তাড়াতাড়ি সেটা অ্যাচিভ করা যাবে। এবং এই ক্ষেত্রে একটা বলি, ক্যাঙ্গারু মাদার কেয়ার, এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। কখনো কখনো হয় যে বিশেষ করে বেশি ছোট যে বাচ্চাগুলো জন্মেছে, কম ওজনের বাচ্চা জন্মেছে, তাদের ক্ষেত্রেও এটা ভীষণভাবে উপযোগী। ক্যাঙ্গারু মাদার কেয়ার মানে বাচ্চাকে মাঝে মাঝে মায়ের দুটো ব্রেস্টের মাঝখানে শুইয়ে কাপড় দিয়ে কভার করে রাখতে হবে। তাতে সুবিধা কি, একদিকে যেমন স্কিন টু স্কিন কন্ট্যাক্ট আসছে, ট্যাকটাইল স্টিমুলেশন হচ্ছে, অন্যদিকে মায়ের হার্টবিট বাচ্চার সাথে একটা বন্ডিং তৈরি করছে, সেটাও একটা স্টিমুলেট করছে, মায়ের যে গন্ধ, সব দিক থেকে কিন্তু একটা যেমন সুবিধা হচ্ছে, তার সাথে বাচ্চাটিকে হাইপোথার্মিয়া থেকে প্রিভেন্ট করছে। এবং এই জাতীয় প্র্যাকটিস করার ফলে মায়ের সাথে শিশুটির বন্ডিংটাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, তাতেও কিন্তু দুধ পান করাতে অনেকটা সুবিধা হয়। তাহলে কি ২৪ ঘন্টাই মাই খালি ক্যাঙ্গারু মাদার কেয়ার করবে? তা কিন্তু নয়।
যতটা সম্ভব মা করবে, প্যারালালি বাড়ির অন্যান্যরা ইনক্লুডিং বাবা, সেও কিন্তু ক্যাঙ্গারু বেবি কেয়ার করতে পারে। তো এইভাবেই পুরো পরিবার যখন মায়ের পাশে ঠিক মতো দাঁড়ায়, তখনই কিন্তু মায়ের দুধ বাচ্চা ঠিক ঠিক মতো পায় এবং প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সেটা কিন্তু সম্ভব হয়। মনে রাখতে হবে, মুখে কোনো রকম মধু বা জল বা কোনো রকম এনিথিং এক্সট্রা মায়ের দুধ ছাড়া সেটা কিন্তু দেওয়ার কথা নয়। আরেকটা কথা আসে, তাহলে কি বাচ্চার জি পরিষ্কার করতে হবে? কারণ মায়ের দুধ খাচ্ছে, জিভের উপরে একটা সর পড়ছে। না, মায়ের দুধ ছাড়া বাচ্চার মুখে প্রথম 6 মাস আর কিছুই যাবে না, এক্সেপ্ট কিছু মেডিসিন যেগুলো রুটিন দেওয়া হয়, কিছু ভিটামিন ডি জাতীয় মেডিসিন। এটা ছাড়া মায়ের দুধ ছাড়া বাচ্চার মুখে আর কোনো রকম কিছু টাচ করা হবে না। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ওই স্নান করানো বা তেল মাখানোর একটা নিয়ম, সেটা নিয়ে অনেক আলোচনা হয় যে সঠিকভাবে আমরা দেখতাম আগেকার দিনেও যে একটা তেল মাখানোর যে প্রচলন, ভালো করে রোদে নিয়ে গিয়ে বা একদম সদ্যজাতকে, সেটা কি একেবারে সদ্যজাত অবস্থায় সেটা কি করা উচিত হবে, বা সেটা করানো গেলে কিভাবে করানো উচিত হবে, বা তেল মাখানো বা স্নান কতবার করানো হবে, এই বিষয়টা সম্পর্কে যদি আপনি। স্নান করানোর ব্যাপারটা অবশ্যই আসছি, তার আগে কিন্তু আসছে বাচ্চা কোন টেম্পারেচারে থাকবে, কতটা জামা কাপড় পরবে, কতটা কভার করবে, এটাও কিন্তু আসে। তো বাচ্চা কিরকম থাকবে সেটা কিন্তু বাচ্চা নিজে ডিসাইড করে নেবে। নিজে ডিসাইড করে নেবে মানে কমফোর্টেবল টেম্পারেচারে আপনাকে রাখতে হবে। আপনি এসিতেও রাখতে পারেন বা এসি ছাড়াও রাখতে পারেন, নর্মাল রুম টেম্পারেচারও রাখা যায় বা কুলার চালিয়ে রাখা যায়, যেরকম খুশি রাখা যায়। কিন্তু ঠিক করবে কে? সেটা আমি আপনি ঠিক করবো না, ঠিক করবে বাচ্চা নিজে। মনে রাখবেন, বাচ্চাও কিন্তু কথা বলে, নিউবর্ন টক্স। তার যে অসুবিধা সে কিন্তু তার হাবে ভাবে বুঝিয়ে দেয়। আপনাকে শুধু একটু চোখ খোলা রাখতে হবে সেটা বোঝার জন্য। হাতের তালু, পায়ের তালু আর পেট, এই 3টে জায়গা যদি জাস্ট ওয়ার্ম মানে হালকা গরম, তার মানে বাচ্চা ঠিক আছে। যদি এই 3টে জায়গার মধ্যে কোনো জায়গা দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে বাচ্চা কিন্তু কোল্ড স্ট্রেসে যাচ্ছে। যদি 3টে জায়গায় ঠান্ডা হয়ে গেছে, তাহলে বাচ্চার টেম্পারেচার অত্যাধিক নেমে গেছে, তার মানে সে হাইপোথার্মিয়ার শিকার হচ্ছে। তো এইভাবেই কিন্তু টেম্পারেচারটা রেগুলেট করতে হয়। এবং যদি সে ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে তাকে র্যাপ করে বুকে জড়িয়ে নিতে হয়, ক্যাঙ্গারু মাদার কেয়ার সেগুলো করতে হয়। উল্টো দিকে যদি এখন চারদিকে অত্যন্ত গরম, যদি প্রচন্ড গরম হয়ে যায়, ঘর যদি খুব গরম, বাচ্চাকে আমি ঠান্ডা লেগে যাবে ভেবে যদি অযথা যদি গায়ে ওভার ক্লোদিং করি, তাহলে কিন্তু বাচ্চাও কিন্তু ভেপসে উঠবে। সেটাও কিন্তু বাচ্চা সেই টেম্পারেচার হ্যান্ডেল করতে পারবে না, তাতেও কিন্তু বাচ্চা অত্যাধিক গরম হয়ে যাবে। তখন কি করতে হয়? গরম দুধ ঠান্ডা করতে হলে কি করতে হয়? আমাদেরকে খোলা রাখতে হয়, বাচ্চাকেও খোলা রাখতে হবে। দরকার হলে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে গাটা মুছিয়ে দেবেন। তাহলে জল যখন প্রশ্ন আসলো, তাহলে বাচ্চাকে স্নান করানোর প্রশ্নটাও আসে। যতদিন না পর্যন্ত নাভি সেপারেট হচ্ছে, ততদিন পর্যন্ত স্পঞ্জিং করা যেতে পারে, মাথা ধুয়ে দেওয়া যেতে পারে। নাভি সেপারেট হয়ে যাওয়ার পর যখন নাভিটি কাঁচা রয়েছে, তখন সেই জায়গাতে একটা কোনো কাপড় চাপা দিয়ে বাচ্চাকে স্নান করানো যেতে পারে। তারপর যখন নাভি শুকিয়ে গেল, তখন অবশ্যই প্রত্যেক দিন বাচ্চাকে ঠিকঠাক মতো স্নান করাতে হবে। মনে রাখবেন, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। তো বাচ্চাকে পরিষ্কার রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। পরিষ্কার না রাখলে, বিশেষ করে যে স্কিন ফোল্ডস, সেখানে যদি নোংরা জন্মায় বা নখে যদি নোংরা জন্মায়, সেখান থেকে কিন্তু বাচ্চার এই সদ্যজাত শিশুটির কিন্তু সিরিয়াস ইনফেকশন হতে পারে। আচ্ছা, আর একটা প্রশ্ন আসে যে তেল মাখাবো কিনা। দেখুন, আমাদের দেশ অত্যন্ত ঘেমো দেশ, গরমের দেশ, সারাক্ষণ আমরা ঘামছি, হিউমিডিটি হাই। এই অবস্থাতে বাচ্চাকে যে তেল মাখাতেই হবে এরকম ব্যাপারটা নয়। সেটা আমাদের বইতে লেখা আছে, সেই অনুযায়ী আমরা যদি ধরি, ভার্জিন কোকোনাট অয়েল আর পিওর সানফ্লাওয়ার অয়েল, এই দুটো বইতে রেকমেন্ডেশন আছে। এবার পিওর সানফ্লাওয়ার অয়েল পাওয়াটা খুব মুশকিল এবং অত্যন্ত খরচ সাপেক্ষও বটে। ভার্জিন কোকোনাট অয়েল, সেটা কিন্তু নানা রকম ব্র্যান্ড আমাদের দেশে এখন ভালো রকমই পাওয়া যায়। সেই তেলটা চানের আগে লাগাতে পারে এবং চানের সময় বাচ্চাটিকে পরিষ্কার করা হয়ে গেল, পরিষ্কারের পরে যখন সে শুকনো হয়ে গেছে, তখন কোনো একটা বেবি ক্রিম বা বেবি লোশন যেটা তার স্কিনে স্যুট করবে সেটা সে লাগাতে পারে। এবার ভার্জিন কোকোনাট অয়েল, সেইটা পাওয়াটা মুশকিল। যদি কারোর মনে হচ্ছে যে সে সেটা অ্যাফোর্ড করতে পারছে না, তাহলে পুরোনো দিনের যে নারকেল তেল, যেগুলো শীতকালে জমে যেত, সেই জাতীয় যে নারকেল তেল, যদিও তাতে অনেক ইম্পিউরিটি থাকে, তাহলেও সেই জাতীয় নারকেল তেল কিন্তু কিছুটা তেলে জলে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে, সেটাও কিন্তু সম্ভব। এবার তেল আমি মাখাচ্ছি, তাহলে কি সর্ষের তেলে একটা প্রশ্ন আসে যে সর্ষের তেল লাগালে বাচ্চা ঠান্ডা লাগবে না, নারকেল তেল লাগালে ঠান্ডা লাগবে।
প্রথমেই বলে দিই, কোনো তেল লাগিয়ে ঠান্ডা লাগানো যায় না, কোনো তেল লাগিয়ে ঠান্ডা আটকানো যায় না। সর্ষের তেল বরং স্কিনের পক্ষে হানিকারক। আমরা কোনো সময়ই ডাক্তাররা সর্ষের তেল লাগানোটাকে সাপোর্ট করি না, সে মাথায় হোক বা গায়ে। তো এখানটায় যদি অনেক সময় প্রশ্ন করা হয় যে জামা কাপড়টা কি ধরনের, মানে একেবারে সদ্যজাত শিশুর জামা কাপড়টাও তো সেটা খুব স্পর্শকাতর একটা বিষয়, সারাক্ষণ স্কিনের সঙ্গে সে থাকছে, ত্বকের সঙ্গে সংস্পর্শে থাকছে। তো সেই জামা কাপড় পরানোর নিয়মটা, কখন জামা খুলে রাখা উচিত, কখন তাকে একটু রিলিফ দেওয়া উচিত, কিংবা কি ধরনের জামা কাপড় পোশাক পরানো উচিত, সেটা সম্পর্কে একটু যদি আপনি বলেন। হ্যাঁ, শিশুর জামা কাপড় হবে একদম অলওয়েজ অলওয়েজ কটন। গরমকালে তো অবশ্যই কটনের জামা ছাড়া কিছু পরবে না, হালকা একটা ফিনফিনে একটা জামা থাকবে। যদি দেখা যাচ্ছে যে বাচ্চাটি অত্যাধিক ঘেমে যাচ্ছে, তাহলে দরকার হলে আপনার ঘর যদি খুব গরম হয়, আপনি তাকে খালি গায়েও রাখতে পারেন। সেটা এখানেও শিশুটি ডিসাইড করে দেবে ও কি অবস্থায় থাকবে। একটা প্রশ্ন আসে, ডায়পার পরাবো কিনা। জামা কাপড়ের সাথে এখনকার দিনে ডায়পার একটা অঙ্গাঙ্গী ব্যাপার হয়ে গেছে। ডায়পার আমরা বলি যতটা কম পরানো যায় ততটাই বেটার। তো এটা আমাদের দিক থেকে আমরা বলে থাকি। কিন্তু মায়ের সাপোর্ট অনেক ক্ষেত্রে, এখন আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, মায়ের সাপোর্ট সিস্টেম অত ভালো অনেক সময় থাকে না, মায়েরও রেস্টের দরকার। তখন সেক্ষেত্রে ডায়পার তারা পরাতে বাধ্য হয়। সেক্ষেত্রে যত কম সময়ের জন্য ডায়পার পরানো যায় ততটাই ভালো। অলওয়েজ কটন ইজ প্রেফার্ড। এরপর আসে শীতকালের সময় তারা জামা কাপড় কি পরবে। ক্যালেন্ডার দেখে জামা কাপড় পরাবেন না। ডিসেম্বর মাস সুতরাং দুটো জামা, জানুয়ারি মাস সুতরাং তিনটে জামা, এরকম কিন্তু নয়। আর যেটাই পরাবেন সেটাও কিন্তু স্ল্যাক্স জাতীয় জামা যদি হয় সেটা ভালো। যেখানে ফার জাতীয় জামা, যেখানে লোম থাকে, সেই জাতীয় জামা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভয়েড করাই উচিত। আর মাথায় সেক্ষেত্রে একটা মানে মাথার সার্ফেস এরিয়া শিশুদের অনেকটা বেশি, সেখান থেকে হিট লস প্রচুর হয়। তাই সেক্ষেত্রে মাথায় একটা টুপি পরিয়ে রাখলে ভালো। যদি তার হাত পা বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি হয়তো ঘরটা এসি এসি চালাচ্ছেন, আপনার নিজের সুবিধার জন্য চালাচ্ছেন, কিন্তু বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে দরকার হলে হাতে পায়ে, কিন্তু হাতে গ্লাভস, পায়ে মোজা তখন পরাতে হবে। কেমন টেম্পারেচারে থাকবে, কতটা ক্লোদিং হবে, সেটাও নির্ভর করবে, বাচ্চা নিজেই ঠিক করবে। হাতের তালু, পায়ের তালু আর পেট, তিনটে জায়গা জাস্ট ওয়ার্ম, তার মানে বাচ্চা ঠিক আছে। একেবারে শেষ প্রান্তে এসে রাখতে হবে আরেকটা বিষয়, যেটা নিয়ে খুব বাবা মায়েরা অনেক সময় চিন্তিত হন বা উদ্বিগ্ন হয়ে পড়েন, সেটা হচ্ছে শিশু কাঁদছে, মাঝে মাঝে কেঁদে উঠছে, এই কাঁদলে কিভাবে সামলাবো সেটা নিয়েও খুব একটা চিন্তার জায়গা থাকে। তো সেটাও আপনি যদি একটু বলেন। দেখুন, বাচ্চা যদি জন্ম হয় সে বাচ্চা কান্না হবেই, এটাই নর্মাল। আমরা ভাবি হচ্ছে যখন আমরা দেখি যে অত্যাধিক কাঁদছে, খেয়েও কিছু সামলানো যাচ্ছে না, কোনোভাবে যেন সামলানো যাচ্ছে না, তখন আমরা ভাবি এটা পেটে ব্যথার কান্না কিনা। ইভিনিং কোলিক বা ইনফ্যান্টাইল কোলিক, এটা খুব সাধারণ ব্যাপার। এটা 3 সপ্তাহ বয়স, 3-4 সপ্তাহ বয়স থেকে মোটামুটি 2.5-3 মাস বয়স পর্যন্ত অনেক বাচ্চাদের এটা কিন্তু ভোগায়। যদি বাচ্চা শুধুমাত্র মায়ের দুধে থাকে, বাইরে কোনো টক ফিড না থাকে, তাহলে মাকে আমরা বলে থাকি যতটা সম্ভব হালকা খাবার খাওয়ার। মনে রাখতে হবে মা যা খাচ্ছে শিশুটিও কিন্তু মায়ের দুধের মধ্য দিয়ে সেটা পাচ্ছে। তাই এবার তেল ঝাল মশলা কম খাবে তার মানে সে একদম সিদ্ধ খাবে তা কিন্তু নয়। বাড়ির নর্মাল হালকা খাবার, সেটা হলেই চলবে। যদি সে বাচ্চার এরকম পেটে ব্যথায় কাঁদছে, তাহলে সেক্ষেত্রে পেটে হালকা শুকনো গরম সেক দিতে পারি, একটু কাঁধের উপর নিয়ে ঘোরাতে পারি। কিছু ওষুধ আছে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা দেওয়া যায়। বিশেষ করে প্যারাসিটামল জাতীয় ওষুধ, যেটা আমরা জ্বরের ওষুধ বলে বলে থাকি, সেই প্যারাসিটামল কিন্তু ব্যথার জন্যও দেওয়া যায়। পাশাপাশি পেটে ব্যথার, যেমন আমি বললাম ইনফ্যান্টাইল কোলিক, সেরকম কোনো কোনো সময় সিজন চেঞ্জের সময় বাচ্চাদের নাকটা বন্ধ হয়ে গিয়ে অনেক সময় কানে ব্যথা হয়। সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নাকের ড্রপ, যেটা স্যালাইন ড্রপ হয়, সেটা দেওয়া সম্ভব। মাথাটা একটু উঁচু করে রাখতে হবে, দরকার হলে নিজের কাঁধে রেখে নিজেরা হেলান দিয়ে শোবেন। খেয়াল রাখবেন, বেশি ছোট শিশুদের যারা সদ্যজাত, তাদের কিন্তু প্রচুর ওষুধপত্র নেই। যেই বাড়িতে আসছে সেই বাচ্চাকে মুখের কাছে নিয়ে আদর করছে, চটকাচ্ছে, এটা কিন্তু বাচ্চাটির পক্ষে হেলদি নাও হতে পারে। সারা জীবন তো পড়ে আছে শিশুটিকে আদর করার জন্য, প্রথম কটা মাস একটু সামলে ইনফেকশন থেকে একটু বাঁচি। ডাক্তারবাবু, এখানে যখন খাওয়া দাওয়ার কথা হচ্ছিল তখন আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে ঢেকুর। মনে করা হয় অনেকে ঢেকুর না তুললে বাচ্চারা, তখন বাবা মা চিন্তিত হয়ে পড়েন। এটা কি স্বাভাবিক বিষয় নাকি এটা নিয়ে চিন্তার কোনো কারণ আছে? তাহলে ঢেকুর তোলার প্রশ্ন যদি আসে তাহলে জানতে হবে ঢেকুর ওঠে কেন। ঢেকুর ওঠে যখন আমি হাওয়াটা আমার পেটে ঢুকে গেছে, মানে আমি যখন দুধ টানছি, মানে বাচ্চাটি যখন দুধ টানছে, তখন দুধের পাশাপাশি কিছুটা হাওয়াও তার পেটে ঢুকে গেল। সো অ্যারোফেজিয়া ঢুকলো এবং সেখান থেকে যে গ্যাসটা ফর্মেশন হলো সেটাই ঢেকুরের হয়ে বেরিয়ে আসলো। এইটা অনেক সময় কারো কারো ঢেকুর উঠবে, কোনো কোনো বাচ্চা ঢেকুর উঠবে না।
চেষ্টা করতে হবে, তার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা চিকিৎসক আপনাকে শিখিয়ে দেবেন যে কাঁধে ফেলে কিভাবে বাচ্চাকে পিঠে থাপ্পড় মেরে মেরে ঢেকুর তোলানো যায়, অথবা বাচ্চাকে বসিয়ে কিভাবে ঢেকুর তোলানো যায়, সেরকম একটু চেষ্টা করতে হবে। 10 থেকে 15 মিনিট চেষ্টা করা, তাতে যতটুকু হলো হলো, যতটুকু হলো না সেক্ষেত্রে বাচ্চাকে মাথার দিকটা একটু উঁচু করে একদিকে কাত করে শোয়ালেই হবে। কেন? যদি কোনো কারণে রিফ্লাক্স হয়, দুধটা যদি উঠে আসে, তাহলে যাতে সেটা গাল দিয়ে পাশ থেকে পড়ে যায়, শ্বাসনালীতে অ্যাক্সিডেন্টালি ঢুকে না যায়। তো ঢেকুর উঠবেই এমন কোনো কথা নেই, কিন্তু ওঠানোর চেষ্টা করতে হয়, মাথার দিকটা একটু উঁচু করে সাইড করে শোয়াতে হয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। দর্শক বন্ধু, আপনারা তাহলে আপনারা ডাক্তারবাবুর মূল্যবান সুচিন্তিত পরামর্শ পেলেন। আশা করি আপনাদের যা যা প্রশ্ন ছিল সেগুলো আমরা আলোচনা করতে পেরেছি। আপনাদের আরো কিছু প্রশ্ন থাকতেই পারে, তাহলে সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আবার আলোচনা করব। নিজের যত্ন রাখুন, সদ্যজাত শিশুর যত্ন রাখুন, ভালো রাখুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।